আমরা ওটা মাথা খুঁটলেও পাবো না। এই মুখ্যমন্ত্রীর যা চরিত্র তাদের 16,000 কোটি টাকা আমাদের হক পাওনা যে বাজেট বরাদ্দ, সেই টাকা সরকার মেরে দিয়েছে। 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে, আর কত চাই আপনার? মাননীয় নয় ডিএ এবং বেতন কমিশন, সেই ব্যাপারটা একদমই ওয়াকিবহাল নয়। আর না হলে জেনে শুনে তিনি মিথ্যে কথা বলেন। ষষ্ঠ বেতনের পে কমিশনের যে রিপোর্ট, সেটা পুরো হাফিস হয়ে গেছে। আমি যদি বলি আপনাদের গায়ে রাজনীতির রং লেগে গিয়েছে, কারণ এই ডিএর জন্য যারা যে দুটি মঞ্চকে বিশেষভাবে দেখা যাচ্ছে, একটা হচ্ছে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ, আর আরেকটা হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যেটা আপনাদের। ভাস্কর ঘোষ তাদের সঙ্গে বিজেপির সখ্যতা একেবারে আমাদের সামনে চোখে পড়ছে, এবং আপনার গায়েও কিন্তু লাল রঙের একটা ছাপ অবশ্যই রয়েছে। আপনারা মুখ্যমন্ত্রীর সমালোচনা করবেন, আপনারা রাজ্য সরকারের সমালোচনা করবেন, আর রাজ্য সরকার আপনাদের কি দিয়ে দেবে? আপনাকে সহযোগিতা না করলে এই যে তিনি চিৎকার করে বলেন আমি এত কাজ করছি, অমুক করছি তমুক করছি, কে করে? তার কি দলীয় নেতারাকেও এসে করে দেয়? সরকারি দপ্তরে যে কাজগুলো হয় সেগুলো কারা করে? সরকারি কর্মচারীরা করে। আপনারা যারা যে সংগঠনগুলি এই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দাবি রাখছেন, তাদের মধ্যে তো আপনাদের তো কোনো সমন্বয়ই নেই, একে অন্যের মুখ দেখা দেখি না। সে মাননীয়া কি করছে, এই যে ডিএর যে পার্সেন্টেজটা, সেটাকে উঠিয়ে দিতে চাইছে। সেটা পারবে না, এটা কিছুতেই পারবে। নমস্কার, বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পশ্চিমবঙ্গ বাজেট পেশ করেছেন, এবং সেই বাজেটে সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তারপরেও কেন্দ্রের যে বর্ধিত ডিএর হার, তার সঙ্গে রাজ্যের কর্মচারীদের, সরকারি কর্মচারীদের ডিএর পার্থক্য 35% এখনো পর্যন্ত। এবং এরপরই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি সরকারের এই বাজেটকে ধিক্কার জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা এ বিষয়ে জানবো, আমরা পেয়ে গেছি তাকে। স্যার, আপনি বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে, আর কত চাই আপনাদের? দেখুন, 4% করা হয়েছে, কিন্তু আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। যদি বলেন কেন, কারণ 4% গতকাল ঘোষণা করে হয়েছে, যেটা দেওয়া হবে 1/4/2025 থেকে। এখন কেন্দ্রীয় সরকারের ডিএ 18 কিস্তি ইকুয়াল 53%, 19 কিস্তি হয়েছে 1/1/2025-এ। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারগুলো একদম নির্দিষ্ট নিয়মে, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দিয়ে থাকেন। তারা 1 জানুয়ারি 2025 শুধু পার্সেন্টেজটা এখনো পর্যন্ত হয়নি, অর্ডারটা বেরোলে পরেই 1 জানুয়ারি 2025 থেকে আবার 3 অথবা 4% ডিএ পাবে। যদি 4% ধরে নিই, তাহলে 1 জানুয়ারি 2025-এ 53 আর 4-এ 57 হবে। আর আমাদের থাকবে সেই যে 14 সঙ্গে 4, সেটা হবে 1/1/2005-এ। অর্থাৎ তাহলে কি হলো, আমরা তখনও কিন্তু 14তেই রয়ে গেলাম। 1 জানুয়ারি 2025-এ 14তেই রয়ে গেলাম। তখন ডিফারেন্স করবেন, দেখবেন 1 কম 40-এই পড়ে আছে। অর্থাৎ আমাদের এই যে 4% ডিএ ডিক্লেয়ার করলো, তাতে আমাদের কোনো লাভ হলো না। আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেছি। এখন দেখুন, বেতন কমিশন হয় 10 বছর অন্তর অন্তর। নির্দিষ্ট নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য রাজ্য সরকারগুলো একদম এআইসিপিআই মেনে দিয়ে দেয় এবং বেতন কমিশন করে। এই যে আমাদের ষষ্ঠ বেতন কমিশন ইকুয়াল কেন্দ্রীয় সরকারের 7ম বেতন কমিশন। এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন কমিশন লাগু হয়েছিল 1/1/16 থেকে, আর 1/7/2016 থেকে দিয়ে দেওয়া আরম্ভ হয়েছে। তাহলে ওই সময় 2% দিয়ে শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার আমাদের এই বেতন কমিশনের বেতন বৃদ্ধি হয়েছে 1/1/20-তে 0% ডিএ দিয়ে। অর্থাৎ আমাদের বেতন বৃদ্ধি হলো 1/1/20-তে 0% ডিএ দিয়ে। তারপরে 21-এ কোনো ডিএই দিল না, 20-তে কোনো ডিএই দিল না, 21-এ 3% ডিএ দিয়েছে, 22-এ কোনো ডিএ নেই, 23-এ 1 কিস্তি, 24-এ 2 কিস্তি দিয়েছে, 25-এ গতকাল ডিক্লেয়ার করা হলো। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি, যখন আমাদের 0% ডিএ, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ পাচ্ছে 17%।
আর আমাদের যখন লাস্টে যে দেখা হলো যে 18 কিস্তি বা 53% ডিএ, তখন আমাদের ডিএ মাত্র 14%। এখন দেখুন গতকাল মুখ্যমন্ত্রী বলেছে যে বামফ্রন্ট সরকারের যে ডিএ 125% পঞ্চম বেতন, সেগুলো ওরা চলে যাওয়ার পর আমরা 125% ডিএ দিয়েছি। এটা সর্বৈব মিথ্যা। কারণ বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশন লাগু করেছিল 5 কিস্তি ডিএ যোগে, অর্থাৎ 16% দিয়ে আমরা পঞ্চম বেতন কমিশন পেয়েছি, কিন্তু 0% যোগে আমরা ষষ্ঠ বেতন কমিশন পেয়েছি। তাহলে ডিফারেন্সটা দেখুন, আমরা পঞ্চম বেতন কমিশন 16% যোগে আমরা পেয়েছি, সেখানে 0% যোগে আমাদের বেতন কমিশন হয়েছে। তারপরে 21-এ 3%, 22-এ দিয়ে নেই, 23-এ 2 কিস্তি, আর 24-এ 2 কিস্তি। এই তো অবস্থা। তাহলে আমরা 4% দিয়েতে আমরা কিভাবে খুশি হই? এখন ব্যাপারটা দেখুন, ঘটনাটা হলো যে আন্দোলনের মাধ্যমে অনেকেই বলে যে আন্দোলনের মাধ্যমেই ডিএ আদায় করতে হবে। এখন মুখ্যমন্ত্রী আন্দোলন তো সহ্য করতে পারে না। আমরা তো মহাকরণের অভ্যন্তরে বিভিন্ন সরকারি দপ্তরে আমরা আন্দোলন করেই এই যে বাম আমলের থেকে আমরা ডিএ আদায় করেছি, বেতন কমিশন আদায় করেছি। আরও একটা প্রশ্ন হচ্ছে, যতক্ষণ না এই যে এখন 53% ডিএ, 1 জানুয়ারি 2005-এ যদি 4% ডিএ হয়, আর 1 কিস্তি বাকি থাকবে 1/7/2025, সেখানে যদি আরও 4 ধরি, তাহলে 60-61% ডিএ আপনার শেষ হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ দেওয়া। কারণ 10 বছর ইন্টু 2 কিস্তি, অর্থাৎ 20 কিস্তি ডিএ যোগে পরবর্তী অষ্টম বেতন কমিশন লাগু হবে। এবং এটা আমি আপনাদেরকে বলতে চাই যে 1/1/26-এ সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন লাগু হবেই, বেতন বৃদ্ধি হবেই, আর 1/7/2026 থেকে তারা আবার নির্দিষ্ট নিয়মে নূতন করে ডিএটা শুরু হবে। তাহলে আমাদের যে বঞ্চনা, সেটা বাম আমলে ছিল ঠিকই, আমরা অস্বীকার করি না যে বাম আমলে বঞ্চনা ছিল, কিন্তু এই বর্তমান সরকারের আমলে বঞ্চনাটা গগনচুম্বী, ভাবা যায় না। এখন দেখুন অনেক ধরনেরই দাবি আছে। কীরকম দাবি আছে? ধরুন এই যে বাড়ি ভাড়া ভাতা সেন্ট্রাল গভর্নমেন্টের A1, A, B এবং C এই 3টেই আছে। যে ধরুন এই শহরে এই যে এখানে যে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলো আছে, সেখানে এখন আপনার 30% বাড়ি ভাড়া ভাতা পাচ্ছে, আমরা পাচ্ছি 12%। তাহলে দেখুন 18% মানে 18% মানে বাড়ি ভাড়া ভাতাই কম পাচ্ছি। তারপরে ওদের ট্রান্সপোর্ট অ্যালাউন্স আছে, ওদের এডুকেশন অ্যালাউন্স আছে, ওদের হোস্টেল ভাতা আছে, মানে বিবিধ ভাতা আছে, যার জন্য একটা বেতনের সঙ্গে এইসব ভাতা যোগে একটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বহু টাকা আপনার হাতে পায়। একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো দেখুন, আমাদের কোনো অভিযোগ নয় বেতন বৃদ্ধি নিয়ে, কেন এটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়। কেন্দ্রীয় সরকার যেভাবে বেতন বৃদ্ধি করে, বিগত যত কটা আমাদের 6টা পে কমিশন হয়েছে, একদম সেন্ট্রাল গভর্নমেন্টের মতোই বেতনটা বৃদ্ধি হয়। যেমন গত বছর বেতন বৃদ্ধি হয়েছিল 1 নম্বর স্কেলের, আমি উদাহরণটা দিচ্ছি। 1 নম্বর স্কেলের উদাহরণ, আমাদের বেতনটা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের 17,000, আর সেন্ট্রাল গভর্নমেন্টের 1 নম্বর বেতন হয়েছিল 18,000 টাকা। এখানে 1,000 টাকা বেশি কেন? এই প্রশ্নটা অনেকে হয়তো ভাববে, কিন্তু না, যেটা হচ্ছে 8 পাস গ্রুপ ডি হিসাবে এখনো পর্যন্ত এই রাজ্যে নিয়োগ হয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্টে এখন আর 8 পাস বলে কিছু নেই, ওখানে মিনিমাম কোয়ালিফিকেশন মেট্রিকুলেশন, যার জন্য তারা গ্রুপ ডির কাজ, মানে ধরুন ফাইল আদান প্রদান এবং প্রয়োজনে ক্লারিক্যাল জবও তারা করে, তাই তাদের বেতনটা 1,000 টাকা বৃদ্ধি হয়েছে। কিন্তু তার আগে যখন এটা ছিল না, দুটোই গ্রুপ ডি থেকে ছিল, তখন কিন্তু আমাদের বেতন বেশি ছিল। কিভাবে না, 1 নম্বর স্কেল ছিল, যেটা বলছি চতুর্থ বেতন কমিশনে 1 নম্বর বেতন স্কেল ছিল আমাদের 6,600, ওদের ছিল 5,500। কিন্তু যেহেতু ম্যাট্রিকুলেশন করে দিয়েছে, তাই এখন তাদের 1,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এবার ধরুন ইনক্রিমেন্ট যোগে আমাদের 1 নম্বর স্কেল 20,000 টাকা, আর সে সেন্ট্রাল গভর্নমেন্টেরও 20,000 টাকা। তাহলে এখন আমরা কত ডিএ পাচ্ছি? আমরা 14% ডিএ পাচ্ছি। 14% ডিএ পেলে 20,000 টাকা 14% সমান 2,800 টাকা পাচ্ছি। আর ওদের 20,000 টাকার 53% মানে 10,600 টাকা পাচ্ছে। দেখুন 10,600 পাচ্ছে ওরা 53%, আমরা পাচ্ছি
800 টাকা। এবার দেখুন, অর্থনৈতিক নিয়মই আছে যে যদি কর্মচারী সমাজের কাছে টাকা থাকে তাহলে বাজারে খাটবে। আমরা দেখুন, যদি অতিরিক্ত টাকা পাই আমরা এটা কিনবো সেটা কিনবো, তাতে বাজারে শ্রীবৃদ্ধি ঘটে, সাধারণ মানুষের কাছে টাকা যায়। তাহলে আমাদের যে মাত্র 2800 টাকা বাড়ছে তাতে তো আমাদের সংসারের পিছনেই খরচা হয়ে যায়। কিন্তু ওদের 10,600 টাকা পাচ্ছে 53%, তারা যদি 8,000 টাকা বাজারে খরচা করে তাও 2,600 টাকা তারা ব্যাংকে রাখতে পারবে। তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সটা দেখুন, ডিফারেন্সটা আমরা এইটা কর্মচারী শুধু সমাজ না, সাধারণ মানুষের কাছেও আমরা নিয়ে যেতে চাই। কারণ সাধারণ মানুষ ভাবে যে সরকারি কর্মচারীরা তো প্রচুর টাকা বেতন পায়, একদমই না। এই তো উদাহরণটা দিচ্ছি, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী তারা যদি এখন বর্তমানে একদম একটা লো পেইড কর্মচারী অর্থাৎ 20,000 টাকা পায় মূল বেতন, তাতে 10,600 টাকা, আর আমাদেরও লো পেড সেখানে 2,800 টাকা। তার কতটা ডিফারেন্স, এটা তো মাথায় রাখতে হবে। তাহলে কর্মচারী সমাজ শুধু নয়, সাধারণ মানুষকেও বুঝতে হবে যে আমাদের এই সরকার একদম কর্মচারীদের মানে এমনভাবে সাংবাদিক বৈঠক করে বলছে এই তো বাড়িয়ে দিলাম, 4% বাড়িয়ে দিলাম। আমরা ষষ্ঠ বেতন কমিশনের যে বেতন তার সঙ্গে 4%, এটা সেন্ট্রাল গভর্নমেন্টও দেয় না। তাহলে অর্থাৎ মাননীয়া কী করে, মাননীয়া নয় ডিএ এবং বেতন কমিশন, সেই ব্যাপারটা একদমই ওয়াকিবহাল নয়। আর না হলে জেনে শুনে তিনি মিথ্যে কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে প্রচুর টাকা সরকারি কর্মচারীদের আয় হয়, অতএব আমি ওদেরকে যদি আমি দিয়েই যাই, ওই যে বলেছিল ঘেউ ঘেউ করবেন না, আমার ইচ্ছে হলো দেবো, ইচ্ছে হলো তো দেওয়ার কথা তো বলার উচিত না। কারণ দেখুন, আমরা মামলা করেছি পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে, বামফ্রন্ট সরকার তখন ছিল, তারা 8 কিস্তি দিয়ে দিয়েছে, তাতে 35%, আর 90% ডিএ দিয়েছে এই বর্তমান সরকার। 8 কিস্তি দিয়ে দিয়েছে আপনার 2.5 বছরে, আর 12 কিস্তি দিয়ে দিয়েছে আপনার 8 বছরে। তাহলে ডিফারেন্সটা কত হয়ে যায়? 8 বছরে তুমি গিয়ে 90% দিলে, আর 35% মানে 8 কিস্তি দিয়েছে বামফ্রন্ট সরকার, সেটা মাত্র 2.5 বছরে। এবার এই প্রশ্নটা হতে পারে যে গতবার 125% ডিএ মানে 10 কিস্তিতে 125 হয়েছিল, এবার এখন আছে আপনার 54%, 53%, আর হয়তো কি হবে 8% কি 7% হবে, অর্থাৎ 60%। তাহলে পঞ্চম বেতন কমিশনে ওদের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ষষ্ঠ, সেখানে যদি 10 কিস্তি ইকুয়াল 125 হয়, তাহলে এখন 60 হলো কেন? এটা তো অনেক। এটা তো দেখুন কেন্দ্রীয় সরকার করছে না, রাজ্য সরকারও করছে না। এই যে ডিএটা যে হয় সেটা সম্পূর্ণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, সেটা একদম স্বশাসিত সংস্থা। তারা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের যে জিনিসপত্র বাজার মূল্য সেগুলোর বিচারে এই ডিএটা বৃদ্ধি করে। ডিএ দেখুন, ডিয়ারনেস অ্যালাউন্স, অনেক ভাতা আছে, কিন্তু মূল হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। কেন বলছে? মহার্ঘ ভাতা, কথাটার মধ্যেই মহার্ঘ আছে। মানে আমাদের তো বেতন ক্ষয় হয়, কেন ক্ষয় হয়? ধরুন আমি 5,000 টাকা বেতন পাচ্ছি, বাজারে পরের মাসেই দেখা গেল সেটা আমি যদি 100 টাকা বাজার করি, দেখা যাচ্ছে আমার তখন 120-25 টাকার বাজার, মানে 25 টাকা বেশি লাগছে। অর্থাৎ দুর্মূল্যের জন্য আমাদের অতিরিক্ত খরচা হয়ে গেছে, ক্ষয় হয়ে যাচ্ছে। বেতনের এই ক্ষয়টা পূরণ করার জন্যই হচ্ছে ডিএ। তাই বলেছে হাইকোর্টে 6টা মামলায় বলেছে যে না, সরকারি কর্মচারীদের ডিএ দয়ার দান নয়, এটা কর্মচারীদের অধিকার, আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার। 6টা রায় পেয়েছি, কিন্তু সরকার জানে এই তো বিপদ, নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে হাজির করালেন। এবং দুর্ভাগ্য শুধু নয়, দুঃখজনকও বটে, সর্বোচ্চ আদালত, দেশের সর্বোচ্চ আদালত, সেখানে যদি 14 বার মামলাটা উঠলেও যদি শোনার ফুরসতটুকু না পায়, তাহলে আমাদের মনের মধ্যে মারাত্মক যন্ত্রণা হয়। শুনতে একটা শুনানি লাগবে, 2টো শুনানি লাগবে, সেখানে 14টা শুনানিতে মামলাটা পর্যন্ত শুনলো না এখনো পর্যন্ত। আগামী 25শে মার্চ আবার মামলাটা আছে, আমরা আশা রাখছি এবার হয়তো মামলাটা শোনা হবে। প্রত্যেকবারই আশা রাখি যে এবার হয়তো মামলাটা শোনা হবে। এখন সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে না, হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় রাজ্য সরকারকে মানতে হবে, তখন মাননীয়াকে ডিএটা আমাদের দিতেই হবে। কিভাবে দিতে হবে? না, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেভাবে ডিএটা
বাকি রেখেছিল তার ব্যাকলগগুলো সব যোগ করে যা এরিয়ার হবে সেই এরিয়ার রাজ্য সরকারকে দিতে হবে। দেখুন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মূল্যবৃদ্ধি চরমে, এই মুহূর্তে সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ডিএ চাওয়াটা অধিকারের মধ্যেই পড়ে, এটা অত্যন্ত ন্যায্য। কিন্তু স্যার, সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে বাজেটে, যে এমনিতেই সরকারের রাজস্ব ঘাটতি রয়েছে এই মুহূর্তে, এবং তার পাশাপাশি সেই ঘাটতি পূরণের জন্য এই চলতি অর্থবর্ষেও ৮১,০০০ কোটি টাকার মতো ঋণ নিতে হবে সরকারকে। তো এইরকম একটা পরিস্থিতিতে তাও সরকারের ইচ্ছে রয়েছে, ইচ্ছে শক্তির জন্যই 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যে রয়েছে তারা কিন্তু রাজ্য সরকারকে সহযোগিতার হাতই বাড়িয়ে দিচ্ছে। তো আপনারা কি রাজ্যের কথা ভেবে অন্তত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারছেন না? তারা সহযোগিতা করছে, সেটাতে আমাদের বিন্দুমাত্র কিছু ক্ষোভ নেই, তারা করতেই পারে। কিন্তু আমরা যেটা বলছি সেটা একদম ন্যায্যভাবেই বলছি। কেন বলছি? ধরুন, এই যে বেতন পেনশন খাতে একটা ব্যয় বরাদ্দ হয় তো বাজেটে, সেখানে কি করেছে রাজ্য সরকার, বর্তমান সরকার, সেখান থেকে আপনার কাটছাট করে তারা টাকাটা বাঁচিয়েছে। আমরা একদম নেট থেকে ফিনান্সের যে খুলে আমরা দেখেছি। ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে 30,000 কোটি টাকা বেতন পেনশন এবং রিক্রুটমেন্টের জন্য ধরা হয়েছে। রাজ্য সরকার কি করছে? দিয়ে দিচ্ছে না, বেঁচে যাচ্ছে। কর্মচারী নিয়োগ করছে না, বেঁচে যাচ্ছে। টাইম হারনেস মানে মারা গেলে যে চাকরিটা, সেটা দিচ্ছে না, টাকা বেঁচে যাচ্ছে। এই করে করে বাজেট শেষে দেখা গেল যে কোনো সময় 2,000 কোটি, কোনো সময় 3,000 কোটি, এইভাবে করে আমরা প্রত্যেকটা 6 বছরে আমরা হিসাবটা তুলে দিয়েছি স্যাটে এবং হাইকোর্টে। সেই ফাইল এবং সেই জিনিসটা সুপ্রিম কোর্টেও চলে গেছে, যে আমাদের 6 বছরে 16,000 কোটি টাকা আমাদের হক পাওনা যে বাজেট বরাদ্দ, সেই টাকা সরকার মেরে দিয়েছে এক প্রকার। আমাদের এই টাকা দিয়ে খেলা মেলা এগুলো করছে। আপনারা তো জানেন তো, পুজোর সময় টাকা দিচ্ছে, ক্লাবগুলোতে 5 লক্ষ টাকা করে টাকা দিচ্ছে। আর রাজনৈতিকভাবে দেখুন অনেক কিছু হয়, সেগুলো তো আমরা সরকারি কর্মচারীটা বলাটা ঠিক উচিত না, অনেক ধরনের। কিন্তু আমাদের তো একটা হক পাও না। আর আমাদের যখন রিক্রুটমেন্ট হয় তখন তো একটা নিয়ম নীতি থাকে, এত টাকা বেতন, অন্যান্য আদার্স ভাতা যেটা রোপাতে বলা থাকবে সেইভাবে দেবে। তা রোপাতে বলা থাকে, রোপাটাকে তো একদম হাবিশ করে দিল। ষষ্ঠ বেতন কমিশনের রোপা, ষষ্ঠ বেতন পে কমিশনের যে রিপোর্ট, সেটা পুরো হাফিস হয়ে গেছে। সেখানে ডিএ কথা বলা আছে কি না আছে আমরা কিচ্ছু জানি না। কেন? পে কমিশন বসায়, পে কমিশনের রিপোর্ট যদি আমরা না পাই, তাহলে পে কমিশনের মূল্যটা কি থাকে? পে কমিশন বসিয়ে মানে বছরের পর বছর সেগুলো যদি ডেটটা এক্সটেন্ড হয়, তাহলে কি হচ্ছে? তাহলে তো কোষাগার খরচা হচ্ছে। কারণ পে কমিশন বসিয়ে 6 মাসের পে কমিশন যদি 3 বছর লাগে, তাহলে সেই 3 বছরের তো তার যে খরচ, তার যে রেমুনারেশন দিতে হয় বিভিন্ন আপনার চেয়ারম্যানকে, অন্যান্য আদার্স মেম্বারকে, সেই টাকাগুলো তো কোষাগার থেকে যাচ্ছে। তাহলে কেন তাহলে পে কমিশন বসাবে? সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বেতন কমিশন করে সেভাবেই দিয়ে দিক। যখন বসাবে এবং শেষে যখন বেতন কমিশনের বেতন হবে তখন দিয়ে দিলে হবে। কারণ একদম নির্দিষ্ট নিয়মে গত বছর 2.57 গুণিতক বেতনটা বৃদ্ধি হয়েছিল। এবার হয়তো 2.86 বা 2.28, যেটাই হোক সেটাও হবে, কিন্তু একদম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতনটা বৃদ্ধি হবে। তার একটা ফর্মুলা বার করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেটাকে শুধু আমাদের রাজ্য সরকার না, প্রত্যেকটা রাজ্য সরকার ওই ফর্মুলা ফেলে তাদের বেতনটা তৈরি করবে। ডিএটাও কিন্তু সেটা মানে সেইভাবেই দেয়। কিভাবে দেয়? বামফ্রন্ট সরকারও দিত। বামফ্রন্ট সরকার কি করতো? সেন্ট্রাল গভর্নমেন্ট যেই ডিএটা দিত, সেই ডিএটা একদম পার্সেন্টেজ কোনো হেরফের করতো না। তারা কি করতো? আমাদের যে মামলা আছে 3 কিস্তি দিয়ে, তারা প্রথমটা 5 মাস, তারপরেটা 7 মাস, তারপরটা 11 মাস পরে দিয়েছে। আমরা কিন্তু বামফ্রন্ট সরকার থাকলে হয়তো মামলায় যেতামই না, কারণ আমরা এর আগেও কিন্তু মামলার জন্য আমরা করেছি। কিন্তু আইনজীবীরা বলছে একদম অল্প কয়েক মাস, তো যখনই মামলা করবি হলফনামা দিতে বলবে, রাজ্য সরকার দিয়ে বলবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সমান আছে, এদের তো কত অসুবিধা হবে না, অতএব মামলা টিকবে না। কিন্তু আমরা যখন এই তৃণমূল সরকার এসছে 1/16-তে তাদের
ষষ্ঠ বেতন কমিশনে টোটাল ডিএ হয়েছিল 125 আর আমাদের 75, ডিফারেন্স 50 হয়ে যাওয়াতে তখন আমরা ঠিক করলাম যে আন্দোলন করতে দেয় না, নবান্নে চলে গেছে। সেখানে আন্দোলন করলে নয় কর্মচারীদের দার্জিলিং, না হলে সাগরে, না হলে ওই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়াতে ট্রান্সফার করে দিচ্ছে। মানে একটা সন্ত্রাস সৃষ্টি করছে কর্মচারী সমাজের মধ্যে, আর আমাদের উপরও তো সন্ত্রাস করেছে। তাহলে যে কোনো কর্মচারী সংগঠনের নেতাদের উপর যদি এইভাবে সন্ত্রাস নামিয়ে আনে, আমাদের মেম্বাররা ভয় পায়। আমরা যদি বলি ডিএর জন্য রাস্তায় নামতে হবে, তারা ভয় পায়। যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মামলা করব। সেই মামলা আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে যে না, এখন তাদেরকেও কিন্তু এই কোর্ট থেকে মানে আপনার পুরো ডিএটা দেওয়ার জন্য পরিষ্কারভাবে বলেছে যে আপনারা এখন 85 আছে, আপনাদের ডিএ তো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের সেই 125 হয়ে গেছে কবেই, নয়া বেতন কমিশনে ঢুকে গেছে, আপনারা কেন দিচ্ছেন না? বাধ্য হয়ে 15% আপনাদের মনে আছে যে ঘেউ ঘেউ করবেন না, 15% দিতে, কারণ হলফনামা দিতে হবে, তখন 15% দিয়েছে। তারপরে আবার মামলাটা অন্য বেঞ্চে গেলে পরে একই ব্যাপার, হলফনামা দিয়ে বলছে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিফারেন্সটা কত, তখন 25% একবারে দিয়ে দিল। 10% ইন্টারিম দিচ্ছিল বেতন কমিশনের জন্য, সেটা উঠিয়ে দিয়ে একসঙ্গে 4 কিস্তি দিয়ে। এবার এই যে একসঙ্গে 4 কিস্তি দিয়ে সাধারণ অনেক কর্মচারী না ভাবে যে একবারে 25% পেলাম তো অনেকগুলো টাকা, কিন্তু তারা তো এইটা বিচার করে না যে ডিএটা পৌনপুনিক। এই কারণে ধরুন 100 টাকা বেসিক, 10% ডিএ, সেটা জানুয়ারিতে হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট জানুয়ারিতে দিল, ফেব্রুয়ারিতে দিল, মার্চে দিল, এপ্রিলে দিল, মেতে দিল, জুনে দিল 10%, তারপরে জুলাই আসলে আরও 2% বা 3% ডিএ হলো, তাহলে 10-এর সঙ্গে 3 হলো। আবার তারা জুলাইয়ের পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এইভাবে পাবে। অর্থাৎ যেহেতু রেকারিং, তাই তারা লাভ হয়। আর আমাদের যদি ধরুন জানুয়ারির ডিএটা একদম গিয়ে ডিসেম্বরে দিল, মানে 11 মাস দিলই না, তাহলে কি হলো? আমরা সেই 11 মাস ডিএটা লস করলাম। কিন্তু আমরা যে এখনো বলি যে এই যে আপনি বললেন যে 35% কমে দাঁড়ালো, সেটা তো না, এটা তো আমরা ভাবের ঘরে চুরি করি, আমাদের বলতেই হয়। কারণ আপনারা যদি অনেকেই জিজ্ঞাসা করে যে এখন কেন্দ্রীয় সরকারের ডিএ কত আর আপনাদের ডিএ কত, মানে কেন্দ্রীয় সরকারের 53, আমাদের 14, অর্থাৎ 39%। এটা তো বলি, কিন্তু 39% তো না, ওই যে আপনার রেকারিংভাবে তো আমরা ডিএটা পাচ্ছি না, সেই ক্ষতিটা হচ্ছে আমাদের মারাত্মক ক্ষতি। আপনি এইভাবে যদি ডিএটা ক্যালকুলেশন করেন, তাহলে যে টাকাটা প্রাপ্য হবে, আর একবারে 25% ধরুন 100 টাকায় 25 পেলেন, সেইটা ওই 25-এর মধ্যে 4 কিস্তি ছিল, প্রথমটা 7%, তারপরে 6, 6, 6, 3, 6, 18, তা সেটা একবারে 25 দিয়েছে, আমরা অনেক টাকা লস করেছি। সেটা দেখিয়ে দিয়েছি আমরা এইভাবে দিতে হবে। মামলাটা যখন আমরা জিতব, তখন এই যে 25 দিয়েছে 4 কিস্তি, তার 7% ডিএ 1 জুলাই 2014, 1 জুলাই 2014 ডিএ আমরা পেয়েছি 1/1/19-এ, 54 মাস পরে। দেখুন, এত অঙ্কের হিসাব আমরা সাধারণ মানুষ আমরা বুঝি না। আমরা শুধু দেখতে পাচ্ছি যেটা, যে কেন্দ্র যেই হারে ডিএ দিচ্ছে আমাদের রাজ্যে, সেই হারে ডিএ দেওয়া হচ্ছে না। কিন্তু আপনি অনেকবার আপনার বক্তব্যের মধ্যে বামফ্রন্ট আমলের কথা বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন বারবার তিনি ডিএর কথা বলতেন এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং তিনি ক্ষমতায় আসলে পরে সেই ডিএ দিয়ে দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকারের দায়িত্ব নেওয়ার পর তিনি সিদ্ধান্ত কেন বদল করলেন বলে আপনার মনে হয়? দেখুন, ব্যাপারটা কি আমরা তো বুঝতে পারি না, এটা রাজনৈতিক দলগুলির চরিত্রই। কারণ তিনি 2010 সালে ডিসেম্বর মাস নাগাদ সোনারপুরে চিৎকার করে বলেছিলেন যে সরকার নির্দিষ্ট নিয়ম মতো ডিএ দিতে পারে না, বেতন দিতে পারে না, সেই সরকারের এক মুহূর্ত থাকা উচিত নয়। আমি আসলে পরে ডিএ বাকি রাখবো না, নির্দিষ্ট নিয়ম মতো ডিএ দেবো। এখন যেমন বিজেপিও বলছে আমরা আসলে কেন্দ্রীয় নিয়মে ডিএ পাবে, কিন্তু তাদের তো বিশ্বাস করা যায় না, কারণ তারা যে সত্যি দেবে তার প্রমাণ তো আমরা এর আগে পাইনি। ক্ষমতা কারণটা জানতে চাইছি,
কেন ব্যাপারটা হলো ক্ষমতাটা ধরার জন্য এরকম মিথ্যে প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো। সেটা যে শুধু তৃণমূল দেয় তাই না, বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেয়, কিন্তু তারপরে কাজের কাজ করে না। তিনি তো বলেছিলেন যে আমি আসলে পরে দিয়ে দেবো, বেতন কমিশন তাড়াতাড়ি করব। কোথায় বেতন কমিশন? আপনি এই কারণ বলছেন ঠিকই, কিন্তু আমি যদি বলি আপনাদের গায়ে রাজনীতির রং লেগে গিয়েছে। কারণ এই ডিএর জন্য যারা যে দুটি মঞ্চকে বিশেষভাবে দেখা যাচ্ছে, একটা হচ্ছে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চ, আর আরেকটা হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যেটা আপনাদের। ভাস্কর ঘোষ তাদের সঙ্গে বিজেপির সখ্যতা একেবারে আমাদের সামনে চোখে পড়ছে, এবং আপনার গায়েও কিন্তু লাল রঙের একটা ছাপ অবশ্যই রয়েছে। আপনারা মুখ্যমন্ত্রীর সমালোচনা করবেন, আপনারা রাজ্য সরকারের সমালোচনা করবেন, আর রাজ্য সরকার আপনাদের কি দিয়ে দেবে? আপনার কি মনে হয়? শুনুন, মালিক এবং শ্রমিক বা কর্মচারী কোনো সময় বন্ধু হতে পারে না, একটা কথা মনে রাখবেন। এখানে মালিক হচ্ছে বর্তমান সরকার, কিন্তু সহযোগিতা হতে পারে। সহযোগিতা না করলে এই যে তিনি চিৎকার করে বলেন আমি এত কাজ করছি, অমুক করছি তমুক করছি, কে করে? তার কি দলীয় নেতারাকেও এসে করে দেয়? সরকারি দপ্তরে যে কাজগুলো হয় সেগুলো কারা করে? সরকারি কর্মচারীরা করে না। এই যে আপনার কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, দুয়ারে সরকার, কারা করছে দাদা? আমাদের তো সরকারি কর্মচারীরাই করছে। তাহলে সরকারি কর্মচারীরা যদি কাজ না করে চুপচাপ বসে থাকে, এই কাজগুলোর ইমপ্লিমেন্ট হবে? এটাই তো সহযোগিতা। কিন্তু এই যে আপনি বললেন না যে লাল না, আমাদের সংগঠন হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, INTUC। আমরা এমনই একটা সংগঠন, আমরা হচ্ছে ট্রেড ইউনিয়ন। আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। অনেকে বলে তোমরা তো কংগ্রেস, না, INTUC শ্রমিক শ্রেণীর স্বার্থ দেখে। কারণ INTUC যখন দিল্লির বিরুদ্ধে, মানে প্রত্যেকটা ট্রেড ইউনিয়ন, ধরুন C2 বলুন, BMS বলুন, মানে বিজেপি, INTUC বলুন, AITUC বলুন, একসঙ্গে ধর্মঘট করেনি। তখন তো শাসক দলের, যখন কংগ্রেস থাকে, INTUC পিছিয়ে যায়নি। সেখানে বিজেপি থাকলে BMSও পিছিয়ে যায়নি, একসঙ্গে লড়াই করেছে শ্রমিক কর্মচারীদের জন্য। সেটাই হওয়া দরকার। এই যে আপনি বললেন যে শাসক দলের থাকবে কেন? আমি তো কি করছি? আমি তো সাধারণ কর্মচারী সমাজের প্রতিনিধি। আমি তো আমার স্বার্থ দেখব না, সামগ্রিকভাবে কর্মচারীদের স্বার্থ। যখনই দেখা যায় একটা কর্মচারী সংগঠন শাসক দলের তাবেদারি করছে, তখনই বুঝতে হবে যে তার নিজস্ব একটা স্বার্থ আছে। নিজের স্বার্থের জন্য তারা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানায়। কিসের অভিনন্দন বলুন? যেখানে সেই 53 আর 4 জানুয়ারি থেকে 57% DA রয়েছে, আর আমাদের 14 আর 4 18, সেই 18 পাবো 1 এপ্রিল 2025-এ। তাহলে কি অভিনন্দন? এই 4% কেন দেবে? আর 4%-এর কোনো তো হিসাবও হয় না, একটা নির্দিষ্ট নিয়ম থাকবে তো। হ্যাঁ, যদি 3 কিস্তি একসঙ্গে দিল, 2 কিস্তি একসঙ্গে দিল, 4 কিস্তি একসঙ্গে দিল, সেটা একটা নিয়ম আছে। সে কি করছে, মাননীয়া কি করছে, এই যে ডিএর যে পার্সেন্টেজটা, সেটাকে উঠিয়ে দিতে চাইছে। সেটা পারবে না, এটা কিছুতেই পারবে না। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেখুন, এইমাত্র তো আমি বললাম যে গতবার পঞ্চম বেতন কমিশনে 125 হয়েছে, তাহলে এবার 60-61 কেন হবে? এখন সেজন্য কি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একবারও বলেছে বা বলবে যে গতবার 125% দিয়েছিল 20 কিস্তিতে, এবার তো 20 কিস্তিতে কেন 60 হবে, হাফ কেন নেমে যাবে? কারণ তারা বিচার বুদ্ধি বিশ্লেষণ এবং অনুসন্ধান করে দেখেছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এবার 60 থেকে 61% দিয়ে হচ্ছে 10 বছরে বা 20 কিস্তিতে। গতবার 125 হয়েছিল 20 কিস্তিতে, এবার 60 বা 61% হচ্ছে। তাহলে এটা তো নির্দিষ্ট নিয়মে হচ্ছে। তার জন্য তো সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা আন্দোলন করছে না, তারা তো ওই 60% হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। গতবার 125 হয়েছিল, এবার 60 হয়েছে। এই যে 60টা হবে বা 61 হবে, সেটা কি হবে? এবার যে লাস্ট যে বেতনটা, ধরুন 1 নম্বর যে বেতনটা, এই 10 বছরে গিয়ে হয়তো 26,000, 27,000 বা 30,000 হলো। এই 30,000-এর মধ্যে ওই যে 60% ডিএটা আপনার যোগ হবে। যোগ হওয়ার পর একটা বুস্টিং দিয়ে সেটা ক্যালকুলেশন করে
একটা ফর্মুলায় আনবে, যেই ফর্মুলাটা আপনার ধরুন এর আগে 2.57 ছিল, এবার শোনা যাচ্ছে 86 হতে পারে, আবার কমে সেটা 2.82 মানে 28 মানে 28 হতে পারে। যেটাই হবে সেটাই কিন্তু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হবে। অতএব সেটাতেও কিন্তু আমরাও যেমন অভিযোগ জানাবো না, সেন্ট্রাল গভর্নমেন্টও অভিযোগ যাবে না। এটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস, নির্দিষ্ট নিয়মে তো হচ্ছে। কেন আমি নিয়মকে যদি সেটা যেমন আমাদের রোপাতে যা বলা থাকে সেই অনুসারে যদি সরকার চলে, আমাদের তো সেখানে বিরোধিতা করার কোনো উপায় নেই। আমাদের রোপাতে বাম আমলে তো আমাদের মামলাটা হয়েছিল, বাম আমলে বলেছিল যে আমরা এই 16% ডিএ যোগে বেতন কমিশন লাগু করলাম, পরবর্তী ডিএ মানে কেন্দ্রীয় মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে নির্দিষ্ট নিয়ম মতো দেওয়া হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সেটা দেয়নি, তবুও সেটা সহ্য করার মতো। বামফ্রন্টের প্রথমটা 5 মাস পরে মিটিয়ে দিয়েছে, পরেরটা 7 মাস পরে মিটিয়ে দিয়েছে, তারপরেটা 11 মাস পরে মিটিয়ে দিয়েছে। তারপরে যখন তৃণমূল আসলো, প্রথমটা 18 মাস, তারপরেটা 24 মাস, তারপরেটা 36 মাস, তারপরেটা 42 মাস, তারপরেটা 48 মাস, তারপরেটা 56 মাস। এবার দেখুন আপনার 6% ডিএ আপনার যেই ডেটে দেওয়ার কথা ছিল সেটা যদি 56 মাস পরে আপনি ডিএটা পান, কত টাকা ক্ষতি, কত টাকা ক্ষতি। কিন্তু সেটা হবে কেন? এটা তো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হচ্ছে। যেদিন মানে ডেট পড়বে অর্থাৎ 1 জানুয়ারি আর 1 জুলাই, তার মধ্যে দেবে। এখানে তো সরকারের বিরোধিতা করার কথা না। আমরা তো অন্যান্য দাবি ছেড়েই দিয়েছি, মুখ্যমন্ত্রী দেবে না। 15% বাড়ি ভাড়া ভাতা 12% করেছে, আমরা ওটা মাথা খুঁটলেও পাবো না। এই মুখ্যমন্ত্রীর যা চরিত্র তাতে পাবো না। পরিবহন ভাতা কেন্দ্রীয় সরকার পায়, অন্যান্য স্টেট গভর্নমেন্ট, অনেক স্টেট গভর্নমেন্ট পায় পরিবহন ভাতা মিনিমাম 600 টাকা, তার উপর তারা ওই 53% দিয়ে পাচ্ছে, মানে প্রায় 1300 টাকা পাচ্ছে। তাদের শিক্ষা ভাতা, 2 সন্তানের জন্য শিক্ষা ভাতা পাচ্ছে, তারা হোস্টেল ভাতা পায়। আর আমাদের কি আছে? আমাদের 12% এইচআরএ অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা, আর এই ডিএটা, ডিএটা দেয় না। ওই শুধু বেসিকের সঙ্গে 12% ডিএ যোগে কর্মচারী সমাজ এখন বেতন নিচ্ছে। এই তো দেখুন, যে কোনো সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে যদি দাবি দাওয়া পেশ করা হয় সেটা মান্যতা পায় এক আলোচনার মাধ্যমে, আর নচেত যে সংগঠনগুলি আন্দোলন করছে তাদের সমন্বয়ের মাধ্যমে, তাদের একতার মাধ্যমে। কিন্তু আপনার কি মনে হয় যে আপনারা যারা যে সংগঠনগুলি এই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দাবি রাখছেন তাদের মধ্যে তো আপনাদের তো কোনো সমন্বয়ই নেই, একে অন্যের মুখ দেখা দেখি? না না না, মুখ দেখা দেখি এই কথাটা বলবেন না। দেখুন ব্যাপারটা কি, আমরা কতগুলো নিয়মকানুন মেনে চলি সেটা আমাদের আইনজীবীরা বলে দিয়েছে। কেন বলে দিয়েছে? বলেছে যে ডিএ মামলা চলছে, রানিং, সাবজুডিস। এখন যদি আমরা অবিলম্বে ডিএ মিটিয়ে দিতে হবে এই কথাটা বলি, তাহলে আমরা আদালতকে অবমাননা করব। অন্যান্য তো রাজনৈতিক মানে সাংগঠনিক আছে, তো এই যে বললেন যারা মানে অনশনে বসছে, অন্যান্য যে মানে সংগঠনগুলো আছে তারা করছে, তারা কম বেশি তাদের শক্তি অনুযায়ী করছে। আর যেটা তো বললাম, যতই করুক না, কর্মচারী সমাজ এখন আর পথে নামছে না, কারণ এই স্বৈরতান্ত্রিক সরকারের আচরণের জন্য। আপনি বলুন, আজকে আমাকে যে রাজ্য সরকারি কর্মচারী সেক্রেটারিয়েটে ব্রিলিয়ান্ট যারা পিএসসি থেকে এসছে, পিএসসিতে প্রথমে সেক্রেটারিয়েটে 3 ধরনের আমাদের কর্মচারী সমাজ আছে। একটা হচ্ছে সেক্রেটারিয়েট, একটা হচ্ছে ডাইরেক্টরেট, একটা হচ্ছে রিজিওনাল। বাম আমলে আমরা চাকরি পেয়েছি পিএসসিতে প্রথম দিকে থাকলে পরে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট মিনস মন্ত্রী সেক্রেটারিদের যে কাজকর্মগুলো করে সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেটের কাজগুলো করে ডাইরেক্টরেটের কর্মচারী, আর রিজিওনাল বলতে বিডিও, এসডিও, ডিএম তাদের কাজগুলো করে রিজিওনাল। পিএসসি থেকে এই 2 ধরনের নিয়োগটা হতো, আর রিজিওনাল স্তরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নিয়োগটা হতো। বেতন কিন্তু এক থাকতো। আমাদের স্ট্যাটাস বলতে, দেখুন আমাদের স্ট্যাটাস বলতে একটাই, আমরা রাজ্য সরকারের মন্ত্রী এবং আমলা তাদের হয়ে কাজটা করছি, এটাই আমাদের একমাত্র আর প্রমোশনটা আমাদের একটু বেশি, প্রমোশনের স্কোপটা বেশি। অন্যান্য যে কর্মচারী সমাজের থেকে প্রমোশনটা আমরা স্বীকার করি, তারাও জানে, এইটুকুই আমাদের মানে লাভ। কিন্তু তাদের তো পরীক্ষা দিয়ে আছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা সেক্রেটারিয়েটের কাজ করে, তারা নীতিগত সিদ্ধান্ত নেয়, সেগুলো ইমপ্লিমেন্ট করে কর্মচারী সমাজ। তাদের একদম তো ধরুন কিছু জানলাম না,
একটা পিএসসিও দিলাম না, দুর্নীতি হলো, আমরা ঢুকে গেলাম, কাজ পারলাম না, তাহলে আস্তে আস্তে সেক্রেটারি তো শেষ হয়ে যাবে। এখন তো পিএসসি টিএসসি হয় না, এখন একটা মন্ত্রীর এগেনস্টে 3 জন অ্যাটেন্ডেন্টগুলো আগে 8 পাস হলে তারা গ্রুপ ডিতেই থেকে যেত। এখন আবার কি হয়েছে, যতই অ্যাটেন্ডেন্ট ঢুকাস না কেন তারা কিন্তু একটা সার্টিফিকেট নিয়ে ঢুকে পড়ে। বুঝতে পারেন তো, 1 বছর তাদের মন্ত্রীদের বাড়িতে কাজ করতে হয়, ও করে কি না করে যায় না, 1 বছর পরে তারা সেক্রেটারিতে ঢুকে যায়, ঢুকে যাওয়ার পর তারা এলডি হয়ে যায়, ইউডি হয়ে যায়, এইচএ হয়ে যায়, তারা বড় বড় পোস্টে চলে যায়। কিন্তু তারা কতটুকু কাজ জানে সেটা নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। আজ না হোক অদূর ভবিষ্যতে কিন্তু সেক্রেটারিয়েট একদম ভেঙে পড়বে, এইটুকু আমাদের ধারণা। সেরকম যে সেক্রেটারিয়েটের স্টাফগুলোকে ডিটেলমেন্টের নামে তারা বিডিও অফিসে পাঠিয়ে দিচ্ছে, তারা তো কোনো কাজ করছে না, তারা ওখানে বসে বসে বেতনটা নিচ্ছে, তাদের পানিশমেন্ট দিচ্ছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়াতে পাঠিয়ে দিয়েছে, আপনার সাগরে পাঠিয়ে দিয়েছে। একটা বিডিও অফিসে কি কাজ করবে, কতটুকু কাজ বিডিও অফিসে, তারা বসে থাকে, কিন্তু তারা ব্রিলিয়ান্ট। আমি বলছি সুপ্রিম কোর্টে তো এই মুহূর্তে মামলা চলছে, কিন্তু রাজ্য সরকার যদি ইচ্ছে করে, যদি কেন্দ্রীয় হারে ডিএ এই মুহূর্তে আপনাদের জন্য বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি সম্ভব? কি কারণ সুপ্রিম কোর্টে তো মামলা চলছে। দেখুন, এই সুপ্রিম কোর্টে যে মামলাটা আছে, এটা একটু সুপ্রিম কোর্টে মামলা আছে আমাদের এর আগের যে বেতন কমিশনটা, 5ম বেতন কমিশন, ওই যে 125 বলেছিলাম, কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার 125 পাচ্ছিল, আমরা 75 পাচ্ছিল, 50% বাকি ছিল। এখন যেমন দেখছেন 43% বাকি, সেই সময় 50% বাকি, সেই কারণে মামলা চলছে। এইবার তারপরে রাজ্য সরকার তো কোর্টকে অবমাননা করেছে, বলেছিল বেতন কমিশন লাগু হওয়ার আগে ডিএটা মিটিয়ে দিতে হবে, কিন্তু তারা রিভিউ করে সেটা মানেনি। রিভিউ করলে মানে সাবজুডিস হয়ে থাকে আর কি। তারা এখন সুপ্রিম কোর্টে চলে গেছে এবং ষষ্ঠ বেতন কমিশন চালু হচ্ছে। এই ষষ্ঠ বেতন কমিশনের তো এখনো মাত্র 14% ডিএতে আমরা পড়ে আছি, ষষ্ঠ বেতন কমিশনে। সেটা যখন ওই 60% হবে, ভাবুন, আজকে 14, 1 এপ্রিল থেকে 18 হবে, আর কখন 60 হবে, 60 যতক্ষণ না হবে ততক্ষণ আমরা 7ম বেতন কমিশনে কিছুতেই ঢুকতে পারবো না। যার জন্য 1/1/2016-তে সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন বৃদ্ধি হয়েছে, আমাদের 1/1/20-তে বেতন বৃদ্ধি হয়েছে। তাহলে কত বছর পরে? 4 বছর পরে ঠিক সেম জিনিসই হবে, আবারও 4 বছর পরে। আমাদের 1/1/26-এ তো, আমাদেরও 1/1/30-এর আগে বেতন কমিশন কিছুতেই পাবো বলে আমরা মনে করছি না।